কি লাগছে দেখুন। ধীরে ধীরে পাহাড় আমাদের সামনে চলে এলো। প্রিয় বন্ধুরা, তিন পাহাড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে আসছি একটা সম্পূর্ণ নতুন ভ্রমণ ব্লগ। আজকে আমরা যাব ডুয়ার্সের বেশ কিছু অংশে। সবে নভেম্বরের প্রথম সপ্তাহ, সাত সকালে এসে পৌঁছেছি আমি শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশন এনজেপি থেকে 5 কিলোমিটার, মানে এনজেপি রেলওয়ে স্টেশন থেকে, আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে 14 কিলোমিটার। শিলিগুড়ি জাংশন স্টেশন প্রত্যেক বাঙালির হৃদয়ের সঙ্গে জড়িত। হয় আমরা এনজেপি আসি, না হলে শিলিগুড়ি। শিলিগুড়ি জাংশন স্টেশনের একটা কথা বলার আছে, এটাকে ঢেলে সাজানো হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যেখানে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। যদি কখনো আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যান, তাহলে এক্সিকিউটিভ লাউঞ্জে, যেটা সম্পূর্ণ এসি, আপনি ইউজ করতে পারেন খুব নমিনাল চার্জে। শিলিগুড়ি থেকে নিউমাল জাংশনের দূরত্ব 50 কিলোমিটারের কিছু কম বা বেশি। দুটো রাস্তাতেই আপনি যেতে পারেন। শিলিগুড়ি থেকে আপনি বাস ধরেও যেতে পারেন, গাড়ি নিতে পারেন। আবার শিলিগুড়ি থেকে আমি যেভাবে যাচ্ছি সেভাবেও যেতে পারেন। সকাল 5টায় 7টায় দুটো ইন্টারসিটি এক্সপ্রেস আছে। তারপরে আসছে আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল, সেই গাড়ি 15777, সেখানে আজ আমার বুকিং আছে। আর তারপরেও রয়েছে কাঞ্চনকন্যা 13149। তাই যে কোনো একটা ধরে আপনি নিশ্চিন্তে নিউমাল জাংশন পৌঁছে যেতে পারেন। শিলিগুড়ির সকালটা নভেম্বরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, যদিও গায়ে গরম কিছু দেওয়ার দরকার নেই। আর একটা মজার কথা বলে রাখি, যদি কোনো কারণে ট্রেন মিস করেন, জাস্ট এই বাইরে শিলিগুড়ি স্টেশনের বাইরেতে আপনি পেয়ে যাবেন বাস। সেই বাস ধরেও আপনি চলে যেতে পারেন নিউমাল জাংশন। আপনাদের মনে হয়তো প্রশ্ন এসেই গেছে, তাহলে বাসেও তো যাওয়া যায়, ট্রেনে কেন সেটা বোঝানোর জন্য আমাকে আর 1 ঘন্টা সময় দিন। যে মুহূর্তে আমি ট্রেন জার্নি শুরু করব, আমি দেখাবো কোনটা লোভনীয়। ঘড়ির কাঁটা ঠিক 7:42, রাইট টাইমে এসে ঢুকলো 15777 আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। এটা ছিমছাম ইঞ্জিন, আর এই হচ্ছে 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। এটা হচ্ছে EV1। আমরা উঠছি, হ্যাঁ আমরা বলছি, কারণ আমার সাথে রয়েছে আমারই বন্ধু সৌভিক। আরও ডিটেলসে পরিচয় করাচ্ছি। এখন ভেতরে চলে এসো, আমরা উঠে যাচ্ছি EV1-এ। হ্যাঁ, ছকছকে না, একদম কামড়া। এই হচ্ছে ভিস্তাডোম। এতক্ষণ আর নিশ্চয়ই আপনাদের নতুন করে বলার দরকার নেই। সৌভিকের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। সৌভিক মুখার্জি, ও আমার বন্ধু, ভাইয়ের মতো। শিলিগুড়িতেই বাড়ি, শিলিগুড়ির সব কিছু চেনে। শিলিগুড়ির যা যা আমার দরকার হয়, যখন যা প্রয়োজন হয়, ওকে এক কথায় বললেই রাজি। আজকের ট্যুরটা সৌভিক কীরকমভাবে এনজয় করবে বলে ঠিক করেছো? দাদা, আজকে ট্যুরটা একদম ফুল মস্তিতে কাটাবো আমরা। আজকে ট্যুরটা খুব ভালো হতে যাচ্ছে, এইটুকু আমি বলতে পারি। কারণ আমরা এখান থেকে যেখানে যেখানে প্ল্যান করেছি, না, প্ল্যানটা এখনই না, বলা যাবে। প্ল্যানটা শুধুমাত্র ডুয়ার্স, এর কথাটাই থাক। আসছি আমরা প্ল্যানের ডিটেলসে। সৌভিক জানে তো, লিক করে দিচ্ছিল, একটু চেপে গেলাম। একটা জিনিস আপনাদের দেখানোর জন্য নিয়ে এলাম এখানে। এটা কম্পার্টমেন্টে ঠিক ঢোকার আগে এরকম একটা লাগেজ ক্যারিয়ার রয়েছে, অর্থাৎ আপনার লাগেজ নিয়ে আপনাকে ভেতরে যাওয়ার দরকার নেই। সুন্দরভাবে এখানে বসে জানলার ধারে এনজয় করতে করতে আর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যেতে পারে। এক রাজকীয় ব্যাপার ট্রেনের মধ্যে এদিক দিয়ে যাওয়া। যখন আপনি পৌঁছে যাবেন লাস্ট কম্পার্টমেন্টে, তখন আপনার ফিলিং হবে যে আপনি কোথায় গার্ড সাহেব। লাইনটা সরাসরি এইভাবে আর অন্য কোনো কোচ থেকে দেখা যায় না। একটা বিশাল উইন্ডো রয়েছে। আমরা তাই সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। একটা দারুণ ফিলিংস এই জায়গাটায় এসে আপনার হবে। 47 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগে। তার কারণ হচ্ছে এগুলো সব এলিফ্যান্ট ক্রসিং রোড। সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে, আর সেই জন্যেই গাড়িতে নয়, ট্রেনে চলবে।
তবে তো প্রকৃতিটাকে এনজয় করতে পারবেন। আছে দেখুন, ধীরে ধীরে পাহাড় আমাদের সামনে চলে এলো। পথ চলতে চলতে চিপস খেতে হবে, প্রাণের পটেটো চিপস, দারুণ। ক্রস করছি আমরা তিস্তাকে। ওটা করোনেশন ব্রিজ তো? কেমন লাগলো তিস্তার ভিউ? বলেছিলাম না ট্রেনে করে আসতে হবে, তাই গাড়ি করে নিউ মাল জাংশন আসার ভুল করবেন না। চলুন যে কোনো ট্রেন ধরে, কিন্তু এই রাস্তাটা ট্রেনে চলুন, জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে। তবে হ্যাঁ, একটা কথা বলার আছে, একটা অনুযোগ আছে। ইন্ডিয়ান রেলওয়ে এই যে ভিস্টা দোন, তার কাজগুলো কিন্তু পরিষ্কার না, আর উপরের যে জায়গাটা সেটা তো আরও খারাপ, মনে হচ্ছে ফলস গ্লাস লাগানো আছে। এই দিকটায় যদি অথরিটি একটু নজর দেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ মাল জাংশন। এখানেই আমরা নেমে পড়বো, তারপরে পরের প্ল্যান বলছি। নিউ মাল জাংশনে এসে একটা গাড়ি ভাড়া করে নিলাম। গাড়িতে কোথায় কোথায় যাচ্ছি তারপরে আপনাদের রেটটা বলবো। খুব একটা কস্টলি কিছু নয়। সঙ্গে রয়েছে আমার সাথে সুনীল থাপাজি। সুনীল থাপা আমাদের ঘুরিয়ে দেবেন, আমরা দেখে নিই, তারপরে আমি রিভিউ দেবো। কারণ এটা তো কোনো পেড প্রমোশন নয়, আপনি জানেন আমার চ্যানেল কীরকমভাবে জায়গায় ঘোরে এবং তার ট্রু যা মতামত সেটা আমি জানাবো। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে 9:15, সিট বেল্টটা লাগিয়ে নিই। এই দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে এরকম ঝকঝকে একটা রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি ওদলাবাড়ির দিকে। আমরা যাচ্ছি ওদলাবাড়ি মোড় থেকে ডান দিকের রাস্তাটা ধরে নিয়ে একটা 5 স্টার রিসর্টে, যেটা নতুন হয়েছে। এরকম একটা সুন্দর রাস্তা, কাছে ঘেরা, আর এখান থেকে দূরত্ব খুবই কম, মাত্র 12 মিনিট, হয়তো 3-4 কিলোমিটার ডিস্টেন্স হবে। এটা মানাবাড়ি টি স্টেট, দুদিকেই চা বাগান, গাড়ি চলেছে তাদের মধ্যেখান থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্যাসিয়ান রিসর্টে ওদলাবাড়িতে। একটা সুন্দর সাজানো গোছানো রিসর্ট। ভিউটা একটু পরেই আপনাকে দেখাচ্ছি ঠিক কোথায় এর লোকেশন। আপাতত এটা হচ্ছে আমাদের রেস্টিং স্টেশন। সেখান থেকে সামনে বয়ে যাচ্ছে ঘিস নদী, আর একটু এগোলেই এখানে পেয়ে যাবেন আপনি সোজা রেস্টুরেন্ট, আর বাঁদিকে রয়েছে বার। তাই এখানে এসে খুব নিশ্চিন্তে আপনি কিছুটা সময় অবশ্যই কাটাতে পারেন। আর সবচেয়ে ভালো যে জায়গাটা আমার চোখে লাগছে আপাতত, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে এই জায়গাটা দেখুন, একদম নদীর ধারে ওপেন এয়ার রেস্টুরেন্ট। আপনি এখানে এসে বসে আপনার প্রাণের লোকটার সাথে 1-2 দিন কাটিয়ে যেতেই পারেন। এখন 115 নম্বর রুমে, একটা ট্রিপল বেডরুমে ঢুকছি। দেখি রুমটা আপনাদের একটু দেখিয়ে নিই। এখানে রয়েছে ওয়াশরুম, সেপারেট কেবিন, আর এই রয়েছে ওয়াশরুম করে তারপরে আপনি এখান থেকে আপনার টি শার্ট নিয়ে চলে আসুন রুমের মধ্যে। রুমের মধ্যে এই রকম একটা রুম, বেশ বড়,
অন্তত 12x12 তো হবেই। আর সামনে রয়েছে একটা সুন্দর, আমি যাচ্ছি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে একটা এক্সট্রা কট। আর তার বাইরে সবচেয়ে লোভনীয় জায়গাটা হচ্ছে এই বারান্দাটা দেখুন, যেখান থেকে ঘিস নদীর আওয়াজ একদম সুন্দরভাবে আপনি পাচ্ছেন। সামনে দেখছেন পাহাড় আর রয়েছে ঘিস নদী। এই হচ্ছে এখানের ওপেন এয়ার টেরেস, যেখানে আপনি আপনার মতো করে সময় কাটাতে পারেন। সত্যি ওদলাবাড়িতে যে এরকম একটা সুন্দর জায়গা থাকতে পারে, এটা কিন্তু আমার ধারণা ছিল না। আমি জানি আপনারাও অনেকে এই জায়গা সম্বন্ধে জানেন না, তাই চলে আসুন ওদলাবাড়ির এই মন কাড়া রিসর্টটাতে। কেমন লাগছে তোমার? খুব সুন্দর। প্যাসিয়ানো রিসর্ট একদম নতুন এটা তৈরি হয়েছে, এবং এখানে ডেস্টিনেশন ম্যারেজের জন্য এখানে ইনকোয়ারি এসছে এবং হচ্ছেও। এখানে খুবই সুন্দর জায়গা, এবং পাশে গ্রীষ্ম নদীর পাশে এত সুন্দর ওপেন এরিয়া, খুবই সুন্দর। আপনারা আসতে পারেন এবং 1-2 দিন খুব ভালো মতন থাকতে পারেন আপনারা এখানে। তাহলে আপনারা সৌভিকের কাছে শুনলেন যে প্যাসিয়ানো ডেস্টিনেশন ম্যারেজের জন্য ইউজ করা যেতে পারে, এবং সেই জন্যই এরকম একটা লোকেশন বাছা গেছে। তাই চলে আসুন প্যাসিয়ানো রিট্রিটে। সকাল 11টা বাজে, ব্রেকফাস্ট হয়নি এখনো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে भैया कहाँ रोकेंगे खाने के लिए? माल बाजार में माल बाजार, अभी हम लोग মনাস্ট্রি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি দামডিং মনাস্ট্রিতে। চলুন, এই মেন রাস্তা থেকে বাঁদিকে হালকা করে আমরা টার্ন নিয়ে যাচ্ছি এই কাঁচা রাস্তা ধরে দামডিং মনাস্ট্রির দিকে। এটা হাতি চলাচলের জায়গা, যেরকম আমরা সুনীল ভাইয়ের কাছে শুনলাম। আমরা এসে পৌঁছেছি বোকারো ওভার চিমি লিং ইনস্টিটিউটে, যেটা একটা বৌদ্ধ মনাস্ট্রি। এর ভেতরে আমি ঘুরে এলাম, খুব সুন্দর শান্ত পরিবেশ, কিন্তু ওখানে ছবি তোলার মানে ভিডিও তোলার পারমিশন নেই, তাই কিছু স্টিল ছবি আপনাদের জন্য রাখবো। এই জঙ্গলটায় না, এই যে সামনে জঙ্গলটা, এইখানটাতে না হাতি বেরিয়েছে, এখন আছে। এই উপরে ওরা গাছের উপরে উঠে দেখছে। ভাই দেখতে পাচ্ছ? কোথায়? দূরে। আমাদের ড্রাইভার সাহেব নেমে পড়েছেন হাতি খুঁজতে। কোনো মানে হয়? এইরকম একটা জঙ্গলের পাশে দাঁড়িয়ে যদি একবার মহাকাল আসে না, কিচ্ছু করার থাকবে না। না সৌভিক, হাতি দেখা কপালে হলো না। সৌভিক বলছে ভালোই হয়েছে। সুরজ মিষ্টান্ন ভান্ডারে খেতে চলে এসেছি। ডাল পুরি চাটনি দিয়ে, মাত্র 20 টাকা প্লেট। ক্রস করছি চালসা, এই ডান দিকের রোড ধরে আমরা ঢুকে যাচ্ছি। এটা চলে যাচ্ছে লাটাগুড়ি হয়ে মূর্তি। আমরা এখন গরুমারা অভয়ারণ্যের ভেতরে, কিন্তু জঙ্গলের গভীরতা দেখি বোঝা যাচ্ছে ডিপ ফরেস্ট। দেখতে দেখতে পৌঁছে গেলাম মূর্তিতে। আর মূর্তিতে এসেই যেটা আপনার প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে বনানী নামে বেশি পরিচিত, যেটা WBFTCL এর মানে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। এটাই প্রথমে ছিল, একটু পুরনো, কিন্তু এর একটা আভিজাত্য আছে। এখানে এসে নিশ্চিন্তে থাকতে পারেন, অনলাইনে বুক করা যেতে পারে। আর ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আমি এলাম এই রাস্তাটা দিয়ে, এই ধরুন 30-40 মিটার দূরে এগিয়ে আসার পরে এই সামনে রয়েছে নদীটা, মূর্তি নদী, যেটা বনানী থেকে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। আর এখন দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের মূর্তি ট্যুরিস্ট লজে। এটাও আপনি এখানে বুক করতে পারেন। ভেতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আমি একবার ভেতরে ঢুকে আপনাদের দেখিয়ে নিই। যখন আপনি এখানে আসবেন, এখানে থাকবেন, অনলাইনে আপনি বুক করে আসতে পারেন। ট্যারিফ এবং ডিটেলস আমি আপনাদের পরে ডিসক্রিপশন বক্সে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মূর্তিতে আসলে এই দুটো জায়গার মধ্যে আপনি চুজ করে নিতে পারেন। তাছাড়া রয়েছে অসংখ্য প্রপার্টি, অর্থাৎ মূর্তিতে এসে রাত কাটাতে পারবেন না এরকম হবার নয়। এই হচ্ছে সেই আইকনিক মূর্তির
পরিচয়। এই বয়ে যাচ্ছে মূর্তি নদী। মূর্তি নদীর জলের ধারা এখন মোটামুটি, শীতকালে একদম শুকিয়ে যায় আর বর্ষাকালে কিন্তু বেশ ভালো প্রবাহ থাকে। এখন একদম মূর্তি নদীর ধারে, নদীটাকে এনজয় করুন। বড্ড সুন্দর, জলের তলায় পাথরও আমি দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা। বৃষ্টি হয়ে গেছে বলে একটু ঝাপসা। আর ওই সামনে রয়েছে মূর্তির পুরনো ব্রিজ, যেটা আগে ক্রস করা যেত। চারপাশে রয়েছে এরকম ছোট ছোট খাবারের স্টল। ভাই, বিক্রি বাটা কেমন? বিক্রি বাট্টা সেরকম বেশি ভালো নেই, পর্যটক একদমই নেই। কেন? বৃষ্টির জন্য? বৃষ্টি বলতে কিছুদিন আগে যে বন্যাটা হলো না, হ্যাঁ, সেই কারণে মানে লোকজন কমে গেছে ভয়টা। শুনছেন এখন একটু মন্দা চলছে, কিন্তু মূর্তি খুব ফেভারিট স্পট পর্যটকদের জন্য। আবার লোক আসবে, সাময়িক যে মন্দা সেটা কেটে যাবে। আমরা এখন যাচ্ছি মূর্তি থেকে একটা অফবিট জায়গায়, আর দুপাশে রয়েছে দুটো অভয়ারণ্য। হ্যাঁ, ঠিক শুনছেন, এই দেখুন বাঁ দিকে এটা হচ্ছে চাপড়ামারি, আর ডান দিকে এটা হচ্ছে গরুমারা। তার মধ্যিখান দিয়ে আমাদের গাড়ি তীব্র গতিতে প্রায় 80 কিলোমিটার স্পিডে এইরকম মাঝখান রাস্তা দিয়ে চলেছে, একদম হাইফাই এনজয় করছি। বাঁ দিকে যে রাস্তা ঝালং হয়ে বিন্দু যাবে 33 কিলোমিটার, আর আমরা সোজা যাচ্ছি আলিপুরদুয়ারের দিকে। ডান দিকে চলে যাচ্ছে লাটাগুড়ি বা মূর্তি। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে যে ড্রাইভিং হুইলটা যদি আমার হাতে থাকতো। তাই আপনি যদি চান, আপনি কিন্তু অবশ্যই নিজের গাড়ি নিয়ে আরামসে এই রাস্তায় ড্রাইভ করে চলে আসতে পারেন। এই দেখুন জল ঢাকা নদীটা কত সুন্দর দেখতে লাগছে। যাচ্ছি এখন একটা ঝামেলার জায়গায়। জায়গাটার নাম লাল ঝামেলা বস্তি। অদ্ভুত এক নাম, আমি কোনো জায়গার নাম ঝামেলা দিয়ে আছে এর আগে কখনো শুনিনি। তবে শুনেছি জায়গাটায় ঝামেলার বিন্দুমাত্র নেই। নামকরণটা একটু বলে রাখি, 1969 সালে দুই আদিবাসী, একজন হচ্ছেন লাল আর একজন হচ্ছেন ঝামেলা সিং আর লাল সুখ ওরাও। এরা সরকারের সঙ্গে যুদ্ধ করে তাদের জমি বাঁচিয়ে একটা গ্রাম তৈরি করেন, যার নাম আজকে অফবিট জায়গা, একদম ভারত ভুটান সীমান্তে লাল ঝামেলা বস্তি। আমরা পেরিয়ে যাচ্ছি একের পর এক নদী। এখানে সামনে একটা ব্রিজ ভেঙে গেছে বৃষ্টিতে, আমি দেখাতে পারছি। এই ব্রিজটা ভেঙে গেছে বৃষ্টিতে, প্রচুর জলের চাপ ছিল। এই জায়গাটার নাম কি? লোকসানই হয়ে গেছে, লোকসান জায়গার নাম লোকসান হয়ে গেছে ব্রিজের। মেন রোড থেকে এই বাঁদিক ধরে লাল ঝামেলা বস্তির রাস্তায় আমরা ঢুকে পড়লাম। এখান থেকে খুব অল্পই আর যেতে হবে। রাস্তা এবারে সম্ভবত একটু খারাপ পাবো। এই রকমই সুন্দর লাল ঝামেলা বস্তি ঢোকার রাস্তাটা। মনের মধ্যে যে ক্লান্তি সব এক নিমেষে দূর হয়ে যাবে। মূর্তি থেকে 37 কিলোমিটার দূরে এসে আমরা পৌঁছলাম লাল ঝামেলা বস্তিতে। গল্প তো আগেই বলেছি, নাম কেন লাল ঝামেলা। আর লাল ঝামেলা এলে আর একজনের সঙ্গে দেখা হবে, যাকে আপনি পাবেন এইভাবে। আর এই সুন্দর নদীটার নাম আরো সুন্দর, দায়না।
আর এই যে পাহাড় দেখছেন, এটা হচ্ছে ভুটান পাহাড়। নদীর তীরে এসে একটু চেষ্টা করা যাক নদীর পাড়ে যদি যাওয়া যায়। রাস্তাটা খুব খারাপ, সাবধানে নামতে হবে আর কি। এই রকম পাথর আর বোল্ডার ফেলা রাস্তা, একটু সাবধানে গেলে অবশ্য যাওয়া যাবে। নদীর আওয়াজটা যেন ডাকছে যাওয়ার জন্য। সামনে যে ব্রিজটা দেখছেন, এটাই ভারত থেকে ভুটানের যোগাযোগকারী রাস্তা। বাস যাচ্ছে, আমার মনে হয় বোধহয় বর্ডার খোলা আছে। একটা দারুণ অনুভূতি, নদীর ধারে যা লাগছে, যত রকম ক্লান্তি হয় শরীরে সব যেন ধুয়ে যাচ্ছে এই নদীর কলে কলে। আর জল পায়ে লেগেছে, কি ঠান্ডা, দারুণ ঠান্ডা। একদম ভুটান থেকে এই জল আসছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই লাল ঝামেলা বস্তিতে। লাল ঝামেলা বস্তির ওপরে দেখুন, এই নদীটার নাম ডায়না, অদ্ভুত সুন্দর। আর দূরে এই রয়েছে ভুটানের পাহাড়। ওফ, মানে নদীটার টপকালেই কিন্তু বিদেশ। আর টপকানো যাবে না, দেখছেন তো নদীর স্রোত, টপকাতে পারবো না। তবে পা একদম ঠান্ডায়, নভেম্বরের প্রথম সপ্তাহে পা জমে যাচ্ছে, দারুণ লাগছে। লাল ঝামেলা বস্তির জন্য একটা বড় লাইক আমার তরফ থেকে রইল। সূর্যি মামা প্রায় হলেই গেছে, আর আমরাও ফিরে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সারাদিনের ট্যুর খুব ভালো কাটলো, দারুণ এনজয় করেছি। আর আমি চাই আপনারাও আসুন, ডুয়ার্সে এসে নিজেদের মতো করে এনজয় করুন। এখানে আসুন, থাকুন, দেখুন, ভালো লাগবে। আমি সৈকত, তিন পাহাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি সৈকত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল তিন পাহাড়ি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে আবার কোনো নতুন গল্প নিয়ে।